ডক্টর ইউনূস স্যারকে এটুকুনি বলবো, অনুরোধ করবো, যদি তাহলে দয়া করে আমার যদি বাঁচার অধিকার না থাকে তাহলে আমাকে এক বোতল বিষ কিনে দেন, আমি বিষ খাই আমি মারা যাই। যেহেতু আমার বাঁচার অধিকারই নাই, আমি বাংলাদেশের নাগরিক হয়েও না বিচার পাচ্ছি না, তাহলে এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। তো উনাকে দয়া করে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস স্যার, আপনি আমার এটা হয়তো একটা সুস্থ তদন্ত করে সঠিক বিচারটা করে দেন, আর না হয় আমাকে এক বোতল বিষ কিনে দেন, আমি খায়ে মারা যাই। আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা মহাপাপ। যেহেতু দেখেন এখন একটা মানুষের বাঁচার অধিকার হলো সবচেয়ে বেশি, একটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এটা সরকারের দেখার উচিত। কিন্তু সরকার যখন আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক যখন তাকে সহযোগিতা না করবে তখন সে যাবে কোথায়? তারা তো আমাকে অবঘাতে মেরে দিবে, অবঘাতে মেরে দিয়ে তারা আবার 2-5 লাখ টাকা খরচ করে 10টা মিডিয়াকে টাকা দিয়ে সেটাকে আবার সত্যতা মানে আমাকে দুর্বল করে দিবে, তারা তাও ওই জিনিসটাকে তারা হাইলাইট করে তারা আবার লিগ্যাল হবে। তাহলে এর থেকে যে আমি অপঘাতে মৃত্যুর থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি। কেন আমি অপরাধ করিনি, অপরাধ করলে আমি কি 450 দিন এই জাতীয় প্রেস ক্লাবে বসতে পারতাম? কখনো বসতে পারতাম না, বা আমাকে কেউ বসতে দিল না। তাহলে আমি অপরাধ করিনি এবং অপরাধটা তদন্ত হচ্ছে না। প্রতিবাদ করার জন্য আজকে আমাকে অসহায়ত্ব, লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত হয়ে আমাকে জীবনযাপন করতে হয়েছে। তাহলে এর থেকে আমার মনে হয় যে মরে যাওয়া অনেক ভালো। যেমন এখানে এক পুলিশকে আমি বলেছি, স্যার আমাকে একটা শুট করে দেন, একটা গুলি করে দেন, আমি মরে যাই। কিন্তু সে আমাকে গুলিও করবে না, তাহলে আমাকে মারছে কিন্তু অথচ আমাকে বাঁচার ইয়া দিচ্ছে না। মরে গেলে তো আরও ভালো হয়। এই কষ্টের জীবন থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি বিচার পাচ্ছি না, আমি লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত, অপবাদগ্রস্ত হয়ে আমি জীবনযাপন করছি। তাহলে এর থেকে এই নিরীহ নিষ্ঠুর জীবনযাপন থেকে মারা যাওয়াটা আমার মনে হয় অনেক ভালো। যদি এটা মুসলিম কান্ট্রি হয়, মুসলমান কান্ট্রি হয়, তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে দেখবে। কিন্তু এটা তো আমি মনে করি যে এটা মুসলমান কান্ট্রি না, এটা একটা ইহুদি নাসারার থেকেও নিকৃষ্ট কান্ট্রি। যেহেতু এখানে একজন আরেকজনের বিপদে আগিয়ে আসে না, একজনের বিপদে পড়লে 10 জন মিলে আরও ওকে খুঁজে আরও তাকে মেরে ফেলার চেষ্টা করে, যেটা আমার বাস্তবিক আমি জীবনযাপনে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি। তাহলে এটা কিসের মুসলিম কান্ট্রি? মুসলিম কান্ট্রি হলে তো এক মুসলমান আরেক মুসলমানের জন্য আগিয়ে আসবে এবং আমার সত্যতা তারা যাচাই করবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা সত্যতা যাচাই না করে তারা টাকার পিছনে ছুটে টাকা পায়, তারা এটাকে মিথ্যাভাবে প্রমাণিত করছে। তাহলে কি করা যাবে বলেন আপনি? আমি যদি প্রকৃতই রেপ করতাম আমাকে সরকার হয়তো 12 বছরের জেল দিত, কিন্তু আমি 15 বছর যে সাজা খাটার পরও, আমি এরকম ফেরারি জীবনযাপন করার পরও আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? তারা প্রভাবশালী লোক, তারা সবাই আওয়ামী লীগের দোসর। এই যে মিশু সাংবাদিক, সেও আওয়ামী লীগের দোসর, এই মাজার কমিটি যারা, তারাও আওয়ামী লীগের দোসর এবং তারা প্রভাবশালী। এই কারণে আর আমি একজন অসহায় মানুষ, এই কারণে আমি বিচার পাচ্ছি না। তো আমি এটুকু বলবো, যদি আমার মহামান্য এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস স্যার আছেন দেশের সরকার প্রধান, উনি যদি আমার দয়া করে আমার এই বিচারটা, সুস্থ বিচারটা করে দেয়, সুস্থ তদন্ত করে বিচারটা করে দেয়, তাহলে হয়তো আমার জীবনটা সুন্দর হবে, বাকি জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে পারবো। কাকা, আপনি তো দীর্ঘ 15 মাস ধরে এখানেই অনশনে বসছেন, এর কি কোনো সুরা হয়েছে এখনো পর্যন্ত? না বাবা, এখনো আমার কোনো সুরা পাইনি আমি। হ্যাঁ, এবং আমার এটা মিডিয়াতেও ঠিকভাবে প্রচার করা হয় না। মিডিয়াতে অডিট করে দেখা যাচ্ছে 10 মিনিটের কথা নিয়ে অডিট করে 1 মিনিটের কথা ছাড়ে, মানে আমাকে কিভাবে নোংরা ভাইরাল করবে সেই চিন্তা ভাবনা। আপনার সমস্যাটা কি শুরু থেকে একবার শেষ পর্যন্ত বলেন তো। আমার সমস্যা দেখেন, আমি রাজশাহী অলি বাবার মাজার কমিটির প্রতিবয় ব্যক্তিদের আমি বিচারের দাবিতে এখানে বসছি। তারা আমাকে বাংলাদেশের কোনো জায়গাতে আমাকে তারা টিকতে দিচ্ছে না। এই পর্যন্ত এই যাবৎ তারা 3 বার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ, তো আমি ওখান থেকে বেঁচে আছি লাস্টে আত্মগোপন করার জন্য, মানে জীবন বাঁচানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসেছি। কিন্তু এখানে এসে বসার পরও যেহেতু RTVর মিশু সাংবাদিক, তার নামটা আমার ব্যানারে লেখা, তাহলে সে প্রেস ক্লাবের একজন সদস্য, অথচ সে দীর্ঘদিনও আমার সামনে আসার মতো সৎ সাহস তার হয়নি। তাহলে আমার সামনে যখন সৎ সাহস হয়নি, তাহলে নিশ্চয়ই সে অপরাধী। তাহলে সে আমাকে পিছ থেকে ছুরি মারার চেষ্টা করছে।
এমনকি এখানে যারা মিডিয়া আছে তাদেরকে রাজশাহী অলি বাবার মাজার কমিটি তারা তো দুর্নীতিবাজ, তারা টাকা পয়সা দিয়ে এখানেও টাকা পয়সা ছিটিয়ে আমার পিছনে লোকজন লাগিয়ে দিয়েছে যেন আমি বিচারের আওতায় না যেতে পারি। সেই জন্যে তারা এই চেষ্টাটা করছে। এই মাজার কমিটি আমাকে তাদের দুর্নীতির সাথে জড়াতে চাইছিল, আমাকে কি অসামাজিক কার্যকলাপ করাতে চাইছিল। আমি তাদের কথাতে রাজি হইনি। রাজি না হওয়ার জন্যে তারা আমার পিছনে বিভিন্ন রকম খারাপ লোকজন লাগিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং আমার ব্যাংকের টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে। এমনকি আমার এক বেহুলা বিবিকে দিয়ে এবং শাহজাহান, বেহুলা বিবি এবং শাহজাহান এরা মা ছেলে, তাহলে এই মা ছেলেকে দিয়ে আমাকে তারা বিভিন্ন রকম মিথ্যা প্রলঞ্চনা দিয়ে তাদের বাড়িতে দিনাজপুরে ডেকে নিয়ে যায়। দিনাজপুরে ডেকে নিয়ে গিয়ে আমাকে খাবারের সাথে গাছগাছরা খাইয়ে জিন চালান করে, কালি চালান করে, আমাকে অ্যাবনর্মাল করে বেহুলা বিবি আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে আমার সাথে অডিও মোবাইলে কথা বলে সেই কথাগুলিকে তারা রেকর্ডিং করে এবং রেকর্ডিং করে সেই কথাগুলিকে অডিট করে আবার একটা ক্যাসেট তৈরি করে, রাজশাহীতে দিয়ে সেটা আমার হাইলাইট করে আমার মানহানি করে। তো পরবর্তীতে আমি যখন বুঝতে পারি যে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তখন আমি রাজশাহী চন্দ্রিমা থানায় অভিযোগ করতে যাই। চন্দ্রিমা থানায় অভিযোগ করতে গেলে ওসি সাহেব এবং ডিউটিরত অফিসার তারা অলি বাবার মাজার কমিটিকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে মাজার কমিটির সাথে এবং থানার সাথে কী কথা হয় আমি জানি না, কিন্তু থানা আমার কোনো রকমে আমার অভিযোগ নিতে স্বীকার হয় না। কিন্তু আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার জন্যে থানা একটা হালকাভাবে আমার কাছে আমার অভিযোগ নেয়। অভিযোগটা নেওয়ার পরে মাজার কমিটি থানাতে টাকা পয়সা দিয়ে অভিযোগটা ধামাচাপা দিয়ে দেয়। পরবর্তীতে আমি আবার যখন বুঝতে পারি তারা ধামাচাপা দিয়ে বেহুলা বিবিকে আবার দিনাজপুর থেকে ডেকে নিয়ে এনেছে, তাদের উদ্দেশ্য ছিল মেয়েটা মিথ্যা কথা বলবে এবং এই আসামি এরা সবাই হলো পীর সাহেব, এরা মিথ্যা সাক্ষী দিয়ে আমার মান অপমান করে আমার লাইফটা তছনছ করে দিবে। যখন এটা আমি বুঝতে পারি আমি থানাতে যাই। থানাতে যাওয়ার পরে এসআই এটা স্বীকার করে যে আমরা তদন্তে যেতাম, কিন্তু মাজার কমিটি আমাদেরকে বলেছে এটা মাজারের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা মাজারে সারিয়ে নেব। তখন আমি এসআইকে বললাম যে আমি থানাতে অভিযোগ করেছি, আর থানা যদি আমাকে সে আসামিদের কাছে বিচারের জন্য পাঠায় তাহলে আমার থানাতে এসে লাভ হলো কি। এই কথার জবাব এসআই না দিতে পারে। তখন বললো যে ঠিক আছে আমরা তদন্তে যাব, কিন্তু সময় সংকীর্ণতার জন্যে আমি আমার এক কাস্ত ভাই ছিল, তার নাম হুমায়ুন কবির, ঢাকার এডিশনাল আইডি ছিল, তাকে আমি ফোন দিই। তার ফোনে আমি তাদেরকে রাতারাতি থানাতে জমা করানোর পরে আসামিরা সম্পূর্ণ দোষ স্বীকার করে দেওয়ার পরে থানা থেকে একটা আপোষ মীমাংসা করে দেয়। আপোষ মীমাংসা করে দেওয়ার পরেও আসামিরা যখন সমাজের কাছে, আইনের কাছে তারা অপরাধী হয়ে গেল, তারপরেও তারা আমাকে বিভিন্ন রকমভাবে মেরে ফেলার চেষ্টা করে। তো এক পর্যায়ে আমি কোনো বুদ্ধি না পেয়ে আমার দীর্ঘদিনের পরিচয় বন্ধু ছিল, তার নাম চন্দন সরকার, তাকে আমি ঘটনাগুলি বলার পরে সে আমাকে বললো দাদা আমাদের অনেক জায়গা জমি আছে, আপনি আমাদের জায়গায় থাকেন, আমরা আপনাকে দেখে শুনে জায়গা কিনে দেবো। এই বলে সে আমাকে মিশু সাংবাদিক এবং চন্দন সরকার, মিশু সাংবাদিকের বাবা ছিল পুলিশের একজন হাবিলদার, সে তারও সম্মতি দিয়ে যে আমরা তোমাকে জায়গা কিনে দেবো বলে তারা এই মিশু সাংবাদিক এবং চন্দন সরকারের আইলের মাঝখানে আমাকে একটা 5 টিনের ঘর করে দেয়। 5 টিনের ঘর করে দিয়ে চন্দন সরকার আমার ব্যাংকের টাকাটা আত্মসাৎ করতে চায়। যখন আমি তাকে টাকাটা না দিই তখন ওই অলি বাবার মাজার কমিটির ওই ক্যাসেটটা ওই গ্রামে হাইলাইট করে আমার গ্রামে আমাকে মানহানি করে। এমনকি আমার ঘরে যত জিনিসপত্র 7-8 বছর আমি যত জিনিসপত্র জমিয়েছিলাম সব জিনিসপত্র চুরি করে নেয়। চুরি করে নেওয়ার পরে আমার খাদ্যের ভিতরে আমি যখন ঘর থেকে বাইরে যাই তখন আমার খাবারের ভিতরে রাসায়নিক ক্রিয়া দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। কে মেরে ফেলার চেষ্টা করে? নাম এই যে চন্দন সরকার। আমার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সার্টিফিকেটও আছে আমার, 6 মাসের ওষুধ খায় আমি ওখানে সুস্থতা অবলম্বন করি। তারপরেও যখন তারা আমাকে ওখান থেকে না তাড়াতে পারে তখন তারা বিভিন্ন রকম খারাপ লোকজন আমার পিছনে লাগিয়ে দেয় আমাকে হত্যা করার জন্য। এক পর্যায়ে আমি কোনো উপায় না পেয়ে আমি ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন বিভাগে আমি আমার বাকি জীবনটা আমি কাটানোর চেষ্টা করি। কিন্তু আমি যেখানে যাই আসামিরা আমার মোবাইল নাম্বারটা ট্যাগ করে সেই কথাগুলিকে রেকর্ডিং করে যার সাথে একটা সম্পর্ক করতে যায়, যার কাছে একটু জায়গা কিনতে চাই তাকে
তারা মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছে তাকে দূরে সরিয়ে দেয়। আমি বাংলাদেশের কোনো জায়গাতে জায়গা জমি বা আমি কোনো থাকার কোনো স্থান না করতে পারে লাস্টে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছি। তাছাড়া আমার কোনো বুদ্ধি নাই। এখানেও তারা আমার পিছনে লোকজন লাগিয়ে দিয়েছে, যেহেতু প্রেস ক্লাব একটা মূলত এটা একটা দালালের জায়গা, একটা বলা যায় যে টাকা যেদিকে দিবে সেদিকে তারা দৌড়বে। তা আমি তাদেরকে টাকা দিতে চাই না। অনেক মিডিয়া আমার কাছে টাকা চাইছে, যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বসেছি। আমি কি করে দুর্নীতি করব? তাহলে আমি এ পর্যন্ত কোনো সাংবাদিককে 1 টাকাও দিইনি। আর এই কারণে আমার সংবাদগুলি কোনো পত্রিকাতে বলেন, কোনো মিডিয়াতে বলেন, সঠিকভাবে এটা সম্প্রসারণ করা হয় না। আপনার এই ঘটনাটা কোথার ঘটনা? এটা রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ জামালপুর ভদ্রা, এটা রাজশাহী শহরের মাজারটা। তো এই যে তাদের দুর্নীতিটা বলতে গেলে কি, তাদের দুর্নীতিটা তারা দীর্ঘ 30 বছরে আমি যা দেখলাম, তারা 12-13টা মাজার বানিয়ে, যাদেরই মাজার বানিয়েছে তারা জিন্দা থাকতে তাদেরকে ব্যবহার করতে না পারে, তাদেরকে মান অপমান করে তাদেরকে মাজার থেকে তাড়িয়ে দেয়। এবং কি তারা পরবর্তীতে যখন তারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে এনে তারা মাজার বানিয়ে নিয়ে সাইনবোর্ড ব্যবহার করে নিজেরা স্বঘোষিত পীর বনে যায়। দেখেন, একটা জায়গায় যদি একটা মাজার হয় বছরে একটা ওরস হবে, যদি 12-13টা মাজার হয় তাহলে প্রতি মাসে মাসে ওরস হবে। তাহলে তারা সমাজের প্রভাবশালী এবং সাধারণ মানুষকে তারা প্রতারিত করতে পারছে। আজকে অমুক বাবার ওরস, কালকে তমুক বাবার ওরস। এমনকি ওরসের আগে দেখা যায় যে 2-3 বার এরকম ঘটনা ঘটেছে, দান বাক্সে চুরি হয়ে যায়। যখন দান বাক্সে চুরি হয়ে যায় তখন প্রভাবশালীদেরকে বলে, বাবা আমাদের তো দান বাক্স চুরি হয়ে গেছে। মেলা যারা প্রভাবশালী, যারা উলিয়াকে ভালোবাসে, তারা মোটা অঙ্কের টাকা দেয়, সেই টাকাটা খরচ করে তারা আবার ওরস উদযাপন করে। তো এদের এটা একটা তাদের রাজনৈতিক চক্রান্ত, যেহেতু এটা ইউনিভার্সিটির জায়গা এবং রেলের জায়গা। রেলের জায়গাতে তারা কেন মাজার বানিয়েছে? রেলের জায়গাতে মাজার বানিয়েছে এই কারণে যে মাজারগুলির পিছনে তাদের স্থাপনা আছে, বস্তির ঘর আছে। তাহলে এই মাজারকে কেন্দ্র করে তাদের ওই ঘরগুলি বেঁচে যাবে, এই উদ্দেশ্যে তারা ওখানে মাজার বানিয়েছে। তো বিভিন্ন রকম অপবাদ, দুর্নীতি সেখানে চলে। তা আমি এই দুর্নীতি না করার জন্যেই আজকে আমার জীবনটা এরকম তছনছ হয়ে গেছে। আমি জীবনে একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ঘটনা ধরেন যে 2010 সাল থেকে, তাহলে 2010 সাল থেকে আজকে 2025 সাল, আমি যদি প্রকৃতই রেপ করতাম আমাকে সরকার হয়তো 12 বছরের জেল দিত। কিন্তু আমি 15 বছর যে সাজা খাটার পরও, আমি এরকম ফেরারি জীবনযাপন করার পরও আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? তারা প্রভাবশালী লোক, সবাই আওয়ামী লীগের দোসর। এই যে মিশু সাংবাদিক, সেও আওয়ামী লীগের দোসর। এই মাজার কমিটি যারা, তারাও আওয়ামী লীগের দোসর এবং তারা প্রভাবশালী। এই কারণে, আর আমি একজন অসহায় মানুষ, এই কারণে আমি বিচার পাচ্ছি না। আপনি এখানে কত মাস ধরে আপনি আছেন? আমি আজকে 450 দিন যাবৎ এখানে অবস্থান করছি। কতদিন? 450 দিন। 450 দিন অর্থাৎ প্রায় 15 মাস। সচিবালয়েও আমি আমার অভিযোগ, আমি ওখানে দরখাস্ত দাখিল করেছি 2 বার, কিন্তু সচিবালয় থেকেও কোনো সারা শব্দ আমি পাইনি এ পর্যন্ত। কেন পাইনি? যেহেতু সাংবাদিকদের সাথে সচিবালয়দের সাথে তাদের একটা আঘাত আছে। আমি যখন সচিবালয়ে আমার দরখাস্ত জমা দিই তখন তারা ওটা মানা করে দেয়। তাহলে আমার দরখাস্তটা সঠিক অফিসারের হাতে পড়ে না, তাই আমি কোনো বিচারও পাচ্ছি না। হ্যাঁ, আপনি যে এলাকার ঘটনা, ওই এলাকায় কি কখনই কি আপনি আইনি সহায়তা চাইছিলেন? আইনের সহযোগিতা মানে আমি তো রাজশাহী চন্ডিমা থানাতে অভিযোগ করেছি, তাদের নামে রাজশাহী চন্ডিমা থানাতে অভিযোগ করতে গেছি। তারা টাকা পয়সা দিয়ে আমার অভিযোগটা নিতে মানা করে। তারপরও আমার যেহেতু ইন্টারন্যাশনাল পাসপোর্ট ছিল এবং আমার দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটানের বিভিন্ন কাগজপত্র আছে, এটা দেখে ওসি সাহেব একটা অভিযোগ নেয়। কিন্তু অভিযোগটা একটা ছেলে খেলা, যে অভিযোগের কোনো, যারা যে আসামিরা যে অপরাধ করেছে অপরাধের কথা উল্লেখ করেনি। এমনকি আমার অভিযোগ নামার কোনো নাম্বারও তারা দেয়নি। এমনকি থানা থেকে কোনো স্ট্যাম্পও ব্যবহার করেনি। আবার এই থানা থেকে যে একটা মীমাংসা করে দিয়েছে, তারা দোষ স্বীকার করেছে, আসামিরা দোষ স্বীকার করে পরে থানা থেকে একটা মীমাংসা করে দিয়েছে। মীমাংসাতেও থানার কোনো স্ট্যাম্প ব্যবহার করেনি, বরঞ্চ তারা অলি বাবার মাজার কমিটির স্ট্যাম্প ব্যবহার করেছে। মানে এখানেও তারা দুর্নীতি করেছে। তাহলে যেখানে সাংবাদিকের দ্বারা একটা মানুষ প্রতারিত হয়, একটা মানুষ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতারিত হয়,
একটা মানুষ সমাজে সামাজিক দিক থেকে প্রতারিত হয়, সেই মানুষটা যাবে কোথায়? আমি তো একটা বাংলাদেশের নাগরিক, আমারও তো বিচার পাওয়ার হক আছে। আমি কেন ইয়া হবো? তো আমি এটুকু বলবো, যদি আমার মহামান্য এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস স্যার আছেন দেশের সরকার প্রধান, উনি যদি আমার দয়া করে আমার এই বিচারটা, সুস্থ বিচারটা করে দেয়, সুস্থ তদন্ত করে বিচারটা করে দেয়, তাহলে হয়তো আমার জীবনটা সুন্দর হবে, বাকি জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে পারবো। আর যদি এটাও না পারে, ডক্টর ইউনূস স্যারকে এটুকুনি বলবো, অনুরোধ করবো, যদি এটা ভিডিওটা যদি ওনার দৃষ্টিগোচর হয়, তাহলে দয়া করে আমার যদি বাঁচার অধিকার না থাকে, তাহলে আমাকে এক বোতল বিষ কিনে দেন, আমি বিষ খাই আমি মারা যাই। যেহেতু আমার বাঁচার অধিকারই নাই, আমি বাংলাদেশের নাগরিক হয়েও না বাংলাদেশের নাগরিকের মতো আমি মর্যাদা পাচ্ছি না, বা আইন পাচ্ছি, বিচার পাচ্ছি না, তাহলে এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। তো উনাকে দয়া করে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার, আপনি আমার এটা হয়তো একটা সুস্থ তদন্ত করে সঠিক বিচারটা করে দেন, আর না হয় আমাকে এক বোতল বিষ কিনে দেন, আমি খেয়ে মারা যাই। এরকম কথা বলতে নাই। কেন বলছে না? এখন দেখেন, আমি বিচার পাচ্ছি না, আমি লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত, অপবাদগ্রস্ত হয়ে আমি জীবনযাপন করছি। তাহলে এর থেকে, এই নিরীহ নিষ্ঠুর জীবনযাপন থেকে মারা যাওয়াটা আমার মনে হয় অনেক ভালো। যদি এটা মুসলিম কান্ট্রি হয়, মুসলমান কান্ট্রি হয়, তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে দেখবে। কিন্তু এটা তো আমি মনে করি যে এটা মুসলমান কান্ট্রি না, এটা একটা ইহুদি নাসারার থেকেও নিকৃষ্ট কান্ট্রি। যেহেতু এখানে একজন আরেকজনের বিপদে আগিয়ে আসে না, একজনের বিপদে পড়লে 10 জন মিলে আরও ওকে খুঁজে আরও তাকে মেরে ফেলার চেষ্টা করে, যেটা আমার বাস্তবিক আমি জীবনযাপনে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি। তাহলে এটা কিসের মুসলিম কান্ট্রি? মুসলিম কান্ট্রি হলে তো এক মুসলমান আরেক মুসলমানের জন্য আগিয়ে আসবে এবং আমার সত্যতা তারা যাচাই করবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা সত্যতা যাচাই না করে তারা টাকার পিছনে ছুটে টাকা পায়, তারা এটাকে মিথ্যাভাবে প্রমাণিত করছে। তাহলে কি করা যাবে বলেন আপনি? আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা মহাপাপ। যেহেতু দেখেন, এখন একটা মানুষের বাঁচার অধিকার হলো সবচেয়ে বেশি, একটা মানুষ সুন্দরভাবে বাঁচবে, এটা সরকারের দেখার উচিত। কিন্তু সরকার যখন আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক যখন তাকে সহযোগিতা না করবে, তখন সে যাবে কোথায়? তারা তো আমাকে অবঘাতে মেরে দিবে, অবঘাতে মেরে দিয়ে তারা আবার 2-5 লাখ টাকা খরচ করে 10টা মিডিয়াকে টাকা দিয়ে সেটাকে আবার সত্যতা মানে আমাকে দুর্বল করে দিবে। তারা তাও ওই জিনিসটাকে তারা হাইলাইট করে তারা আবার লিগ্যাল হবে। তাহলে এর থেকে যে আমি অপঘাতে মৃত্যুর থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি। কেন? আমি অপরাধ করিনি। অপরাধ করলে আমি কি 450 দিন এই জাতীয় প্রেস ক্লাবে বসতে পারতাম? কখনো বসতে পারতাম না, বা আমাকে কেউ বসতে দিল না। তাহলে আমি অপরাধ করিনি এবং অপরাধটা তদন্ত হচ্ছে না। দুর্নীতির প্রতিবাদ করার জন্য আজকে আমাকে অসহায়ত্ব, লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত হয়ে আমাকে জীবনযাপন করতে হয়েছে। তাহলে এর থেকে আমার মনে হয় যে মরে যাওয়া অনেক ভালো। যেমন এখানে